আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নানুর গ্রামে যাওয়ার পর আমরা বিয়ের অনুষ্ঠানটা কিভাবে কাটালাম, সবাই মিলে কি কি করেছিলাম, সেদিন কি কি হয়েছিল সব কিছুই। তো ব্লগটা শুরু করেছি যাওয়ার পরপর থেকেই। তো প্রথমে কিছুক্ষণ আমরা উঠানে বসেছিলাম, এখানে বাতাস লাগছিল, বড় স্ট্যান্ড ফ্যান দেওয়া ছিল। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে বউ পার্লার থেকে রেডি হয়ে চলে আসলো। তো ওকে একটু পরে স্টেজে তোলা হবে, এদিকে ওর বাবার বাড়ির লোকজনও চলে আসছে, এসে ওকে খুঁজছিল। তো কিছুক্ষণের মধ্যেই বউ চলে আসাতে পরে বলল যে ঘর থেকে ওড়না তারপরে গয়না এগুলো পরে তারপর ওকে স্টেজে নিয়ে আসবে আর কি। তো এই ফাঁকে আমি জোহার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। প্রথমে একটা ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে নিয়েছিলাম, যেহেতু এখন সব গেস্টরা আসবে এই জন্য তখন একটা ফ্রক পরিয়ে দিয়েছি, পার্টি ফ্রক। তো এই তো স্টেজে বউকে নিয়ে আসা হয়েছে, এখানে সব আত্মস্বজনের সাথে ছবি তুলছিল। তো এই জন্য আমিও ভাবলাম যে জোহার সাথে কিছু ছবি তুলে নেই, কারণ পরে দেখা যাবে খাওয়া দাওয়ার পরে একটা তাড়াহুড়া থাকে, সবাই এদিক ওদিক ছোটাছুটি থাকে, তখন আর ছবি নেওয়া হবে না। তো এই কারণে জোহাকে বললাম যে আসো তোমার সাথে নতুন বউয়ের একটা ছবি তুলে দিই। তো ছবি তুলে একটুখানি ভিডিও ক্লিপও নিয়ে নিলাম, যাতে করে আপনাদের সাথে নতুন বউকে শেয়ার করতে পারি। বউ কিন্তু অনেক সুইট, আর দেখতে পাচ্ছেন বর কনে দুইজনে কিন্তু অনেক কম বয়সী, ওরা মাত্র এখন ভার্সিটি লাইফে আছে। তবে মেয়েটা এত সুইট, দেখতে খুব ভালো লাগছিল। আর ওর সাজটা, শাড়ির কালার সব কিছু মিলিয়ে ওকে অনেক মিষ্টি লাগছে। আর এখানে বর তো খুব সিম্পলভাবে আছে, কারণ এত পরিমাণ গরম, ওখানে আসলে ওরকমভাবে কোনো স্যুট কোট পরে থাকার মতো অবস্থাই ছিল না, প্রচণ্ড গরম ছিল সেদিনকায়। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, এই জন্য টেবিলের দিকে যাচ্ছিলাম। প্রথম ব্যাচ অলরেডি খাওয়া হয়ে গেছে, সম্ভবত আমরা দ্বিতীয় ব্যাচে যাচ্ছি। তো মামা বলল যে এসে বসে খেয়ে নাও, কারণ আমাদের আবার রওনা হতে হবে, যত আগে খাবে একটু রিল্যাক্স হয়ে বসে তারপর আমরা যেতে পারবো। আমাদের অবশ্য যাওয়ার খুব বেশি একটা তাড়া নেই যে একটু পরে চলে যেতে হবে, আমরা সন্ধ্যার দিকে যাব। তো প্রথম দিকে খেলে কি হয়, গ্রামের অনুষ্ঠানগুলো তো একটু মেসি হয়ে যায়, কারণ সবাই ওইভাবে অর্গানাইজভাবে অনেকে মেনটেন করতে পারে না, দেখা যায় তখন অনেক বেশি আশেপাশে নোংরা হয়ে যায়। তো এই জন্য প্রথম দিকে খেলে একটু ফ্রেশভাবে খেয়ে নেওয়া যায় সুন্দরভাবে। তো এই জন্যই আর কি আমরা প্রথম দিকে বসছিলাম। তো এইদিকে আমাদের ফ্যামিলি সবাই আর কি টেবিল ভাগ করে আমরা যেখানে যেভাবে জায়গা পেয়েছি কয়েকজন করে করে বসেছি, না হলে দেখা যায় যে এক টেবিল ফুল খালি এভাবে পাওয়া যাচ্ছিল না, অনেক মানুষ তো একসাথে চলে আসছে। এই জন্য আমরা মামারা যে টেবিলে বসেছে আমরা ঠিক তার অপোজিট টেবিলে বসেছিলাম। খালামণি আবার লাস্টে অন্য টেবিলে গেছে, জায়গা পাচ্ছিল না। তো বসে থেকে তো আর লাভ নেই, আরও আব্বু আম্মু খাওয়া বাকি ছিল। আব্বু আম্মুর খাবারটা অবশ্য বাসায় পাঠিয়ে দিয়েছে, যাতে করে আব্বুর এখানে আসতে না হয়। এখানে রোস্ট, তারপর কাবাব, সাথে মাছ ফ্রাই, তারপর গরুর মাংস ছিল, খাসির মাংস ছিল। খাসির মাংস তো আমি খাই না, গরুর মাংসই নিয়েছি। সব কিছুই ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা প্ল্যান করলাম যে আমরা একটু মেলাতে যাব। আর আমরা যেই দিন ওখানে গিয়েছিলাম, তো যাওয়ার পরে মামা এবং খালামণির মুখে শুনলাম যে এই দিকে একটা এলাকা আছে যেখানে বৈশাখ মাসে একটা ঐতিহ্যবাহী মেলা হয়, যেটা এই দিনেই পড়েছিল। তো এই কারণে বলল যে এরকম সুযোগ আর হয়ে উঠবে না। আর মামারা নাকি যখন ছোট ছিল তখন এখানে আসতো, আমরা কখনোই এটা দেখিনি, তাই আমাদেরকে দেখানোর জন্য নিয়ে গেল। বিকালবেলা এই তো সবাই মিলে আমরা যেই গাড়িটাতে করে গিয়েছিলাম, আমাদের মাইক্রোটা আর তার সাথে মামার গাড়িটা, এই দুই গাড়ি মিলে আমরা সবাই মিলে গিয়েছি। আব্বু আম্মু আসেনি, তারপর বড় মামা মামি আসেনি, বাকি আমরা সবাই গিয়েছিলাম। তো এখানে গিয়ে সবার প্রথম খালামণিদের প্রথম আকর্ষণ ছিল সাজবিন্নি, যেটা এই মেলার অনেক ঐতিহ্যবাহী আর কি। তো এখান থেকে সাজবিন্নি কেনার জন্য খালামণি আর মামা দাঁড়িয়েছে। তো এই ফাঁকে আমরা আবার অন্যদিকে যাচ্ছিলাম যে দেখি
আর কি কি আছে, তো দেখলাম যে এখানটায় খাওয়া দাওয়ার জিনিসের আইটেমই বেশি, যেমন জিলাপি, তারপর পেঁয়াজু, এই ধরনের যে মুখরোচক খাবারগুলো সাধারণত মেলায় গেলে বাচ্চারা খেতে পছন্দ করে। আর তখন যেহেতু ঈদের পর পর মেলায় ভিড় অনেক বেশি, আর ওই ছুটির সময়ে বিকালের টাইমটাতে আশেপাশের মানুষ তো আসেই, অনেক দূর দূরান্ত থেকেও আসে। তো এই ফাঁকে দেখলাম যে মামা এবং খালামণি এখনও সেই সাজবির নিতেই আটকে আছে, মানে তারা কি রেখে কি নেবে বুঝতে পারছে না। ওখানে অনেক রকম সাজ ছিল, অনেক রকমের জিনিস ছিল। তো আমি প্রথমে ভেবেছিলাম এগুলো খই, পরে শুনলাম যে না, এটা খই না, এটাকে বিন্নি বলে। তো খুব ছোট ছোট, আমি বলি কেমন অনেকটা ওই যে শোলা দিয়ে আমরা যে বিভিন্ন ককশিট দিয়ে কাজ করি, তো ককশিটগুলোকে খুঁটে নিলে তখন দেখা যায় ছোট ছোট বলের মতো বের হয়। এই বিন্নিগুলো ঠিক সেরকম একদম ছোট ছোট ঝুড়ি ঝুড়ি, যেটা খই হয় সেটা তো একটু বড় হয়, আর এটা খুব ছোট ছোট। তো আমি প্রথমেই দেখলাম, আমার কাছে কখনো এই খাবারগুলো অনেক বেশি পছন্দের না, কারণ আমি মিষ্টি জিনিস পছন্দ করি না। তো এই জন্য আমার এই খই বা এটার সাথে যে সাজ, এগুলোর প্রতি কোনো আকর্ষণ নেই। আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম যার কি কি আছে। তো খালামণি এই ফাঁকে কেনাকাটা করে নেবে, আর আমি, আমার খালাতো বোন, মামাতো বোন, আমরা সবাই মিলে একটু আশেপাশে হাঁটছিলাম। হঠাৎ করে সামনে দেখলাম এক লোক কি কি যেন তান্ত্রিক টাইপের আর কি তাবিজ কব্বজ যেটা ওটা বিক্রি করছে। তো দেখে আমি আমার বোনদের বললাম যে ওদিকে যাওয়ার কোনো দরকার নেই, চলো আমরা অন্যদিকে যাই। তো এদিকে আসার পরে দেখলাম যে খালামণিদের কেনাকাটা প্রায় শেষের পথে, এই জন্য আমরা একটু সামনে আগিয়ে আসতেই কেমন বৃষ্টি নামছিল, ভাবলাম যে একটু ছাউনির নিচে দাঁড়াই। সরে আসতেই চোখে পড়লো এই আইসক্রিমওয়ালাকে। আর ওই গরমের ভিতরে বিশ্বাস করবেন না, এই আইসক্রিমটা অমৃতের মতো লাগছিল। খুব বেশি যে টেস্টি তাও না, আবার অনেক বেশি যে বাজে লাগছিল তাও না। খেতে মোটামুটি ভালোই, খারাপ না। চিনির পরিমাণটা একটু বেশি, হয়তো বা তারা স্যাকারিন জাতীয় কিছু ইউজ করে খরচটা কমিয়ে আনার জন্য, কিন্তু ওই সময়ের গরমের ভিতরে এই ঠান্ডাটা খুব বেশি প্রয়োজন ছিল। এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই আমরা এই দোকানের নিচের ছাউনিতে আশ্রয় নিয়েছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম। এই আইসক্রিমগুলো যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মাত্র 2 টাকা করে খেতে পাওয়া যেত তখন, আর এখনের ভিতরে অনেক তফাৎ। দেখলাম যে এই গ্রামেও এই আইসক্রিমগুলো 10 টাকা করে বিক্রি হচ্ছে। ভাবা যায় কোথায় 2 টাকা, কোথায় 10 টাকা। আসলে সময়টাও তো অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সব কিছুর ভিড়ে দেখা যায় যে দাম একটা বাড়লে বাকি প্রাসঙ্গিক আরও অন্যান্য সব জিনিসের দামই বেড়ে যায়। তো যাই হোক, সবাই মিলে আইসক্রিম খেলাম। ওই দিকে দেখতে পাচ্ছি খালামণিরা সাজবিন্নি কিনে আসতে গিয়ে আটকা পড়েছে বৃষ্টির জন্য। তারা দূর থেকে যখন দেখলো যে আমরাও আইসক্রিম খাচ্ছি, ওখান থেকে আমার মামা আবার আমার ভাইকে পাঠালো যে আমাদের জন্য নিয়ে আসো, আমাদেরও খেতে ইচ্ছা করছে। পরে আমার ভাই গিয়ে আবার মামাদেরকে দিয়ে আসবে, এই জন্য আবারও নিয়েছিল। তারপরে এদিকে মামি আবার কিছু পেঁয়াজও কিনলো, ছোট ছোট সাইজের ছিল, বেশ খেতে মজাই। তার সাথে তার আবার বিট লবণ দিয়ে দেয়, কম্বিনেশনটা বেশ ভালো। তার সাথে জিলাপি আরও অন্যান্য বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম ছিল, সেগুলো আমরা খাইনি। আসলে ওই গরমের ভিতরে গরম জিলাপি বা মিষ্টি আইটেম এগুলো দেখলে যেন আরও বেশি গরম লাগছিল। তো এরপর আমার খালামণি আবার কিছু মাটির হাঁড়ি খুঁজছিল, যেগুলোতে হচ্ছে পিঠা বানানো যাবে এরকম। কিন্তু এখানে শুনেছিলাম যে কামার বাড়ি আছে, কামার বলে নাকি কুমোর বলে, ঠিক মানে মনে পড়ছে না। তো ওইখানে আসার পর আমরা সেরকমভাবে মাটির জিনিস খুঁজে পাইনি। হালকা 2-একটা আইটেম ছিল, যেমন ছোট ছোট কিছু টপ ছিল, ঢাকনা ছিল, কিন্তু যে রকমের হাঁড়ি খালামণি খুঁজছিল সে রকমের হাঁড়ি আর খুঁজে পাওয়া যায়নি। তো এই কারণে আমরা হেঁটে হেঁটে সামনে আগাচ্ছি। দেখলাম এখানে আবার ঐতিহ্যবাহী টাঙ্গাইলের চমচম, তার সাথে বালিশ মিষ্টি, তারপরে হচ্ছে রসমালাই, রসগোল্লা, আরও বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম ছিল। তো এখানে আবার দাঁড়িয়ে পরে চিন্তা করলাম যে যেহেতু খাবো না, খালামণি আমার বলছিল এখান থেকে তোমরা খাও কিছু, কিন্তু আমার একেবারেই তখন মন চাচ্ছিল না যে মিষ্টি জাতীয় কিছু খাবো। তো আমরা ওখান থেকে সামনে আগিয়ে আসলাম। খালামণিকে বলেছিলাম যে তুমি যদি কিনতে চাও কেনো, আমরা একটু সামনে হাঁটি। তো এই জন্য সেজো খালামণি, খালু, আমার মামাতো ভাই, আমি, জোহা, আমার খালাতো বোন, আর হচ্ছে আমার বোন, আমরা সবাই মিলে সামনে আগাচ্ছি ওই বাচ্চা দুইটাকে কিছু কিনে দেবো। তো আমার ভাই আর আমার মেয়ে কিন্তু প্রায় সমবয়সী।
তো ওদের জন্য খেলনা দেখতে আমরা সামনে আগে আসছিলাম, আর ওইদিকে মেজো খালামণি, ছোটো মামা মামি তারা রয়ে গেছে মাটির জিনিস খোঁজার জন্য। তো এই জন্য খালামণি আমার ভাইকে সাথে করে নিয়ে আসলো, যে ও তো ছোটো মানুষ, ওখানে ওদের পিছনে ঘুরে ঘুরে বোর হবে। এই জন্য আমরা খেলনার খোঁজে যেই গলিটাতে আসলাম, এখানে আসার পর হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। তো তাড়াহুড়ো খালামণি বললো আমি একটু সামনে যাই, এর এদিকে আমি দোকানে ঢুকলাম যে দেখি কি দেওয়া যায়। মেলায় আসছি আর জোহা খেলনা কিনবে না সেটা তো হতেই পারে না, সে তো কিছু একটা কিনবে নাছোড়বান্দা। আর আসলে এগুলোর খুব বেশি দামও থাকে না যে দেওয়া যাবে না, বাচ্চারা তো এসব আনন্দের জন্যই মেলায় আসে। মেলা জিনিসটাই আমাদের জন্য কিন্তু ছোট বড় সবার জন্য একটা আকর্ষণীয় জায়গা, যেখানে কি কি পাওয়া যাবে, হরেক রকমের জিনিস থেকে নিজের শখের জিনিসটা বেছে নেওয়াটাই কিন্তু একটা আনন্দ। এখানে অনেক দামি জিনিস বা কোয়ালিটিফুল জিনিস পাওয়া যাবে এই আশা করে কিন্তু কেউই আমরা যাই না। তো এখান থেকে জোহাকে একটা সেট কিনে দিচ্ছিলাম, ওকে বলছিলাম তোমার তো অন্যান্য খেলনা সবই মোটামুটি কেনা হয়ে গেছে, তুমি তার থেকে একটা এরকম সেট নাও, যেটাতে হচ্ছে একটা বাবা আছে, একটা মা, তার সাথে একটা বেবি। তো ওকে বলছিলাম যে দেখো জোহা, এটা আমাদের মতো, চলো আমরা ফ্যামিলি পুতুলটা নেই, এটাকে আমার মেয়ে এখন ফ্যামিলি সেট বলে। তো এই পুতুলটাই ওকে নিয়ে দিয়েছিলাম। ও যেগুলো ধরছিল সেগুলো সবই ওর আগে কিনেছে, নষ্ট করেছে, এরকম আর কি। তো আমি চাচ্ছিলাম না যে একই রিপিট খেলনা ওকে কিনে দেবো। তো এই জন্য ওখান থেকে কিনে সামনে হেঁটে এসে দেখলাম যে চটপটির দোকান। তো এখানে চটপটি তো আমার খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে ফুচকা। তো আমার খালাতো বোনকে বললাম বৃষ্টি নেমে গেছে, খালামুনিরা আসা পর্যন্ত চল আমরা ফুচকা খাই। তো অর্ডার দিলাম, তো ওনারা রেডি করছে, লেফাকে বসবো এমন একটা অবস্থা নেই, উপরের প্যান্ডেল থেকে পানি চুয়ে চুয়ে পড়ছে। তো কোনো রকম একটা চেয়ার পরিষ্কার করে নিয়ে বসলাম। এদিকে মামা তো বারবার ফোন দিচ্ছে গাড়ির কাছে গিয়ে তারা নাকি পৌঁছে গেছে। তো আমরা দাঁড়িয়েই খুব তাড়াহুড়া করে এক প্লেট ফুচকাই সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম, আর বললাম যে আর তাহলে বানিয়ে না, আমরা চলে যাব। তো এরপর আমরা রওনা হয়ে গিয়েছি, তখন ঝুম বৃষ্টি নেমে গেছে। আর এত শান্তি লাগছিল তখন, মানে সারা দিনকার এই যে প্রচণ্ড গরম, ওই সময়টায় যেন এক নিমেষে সমস্ত ক্লান্তি মুছে যাবে, এত ভালো লাগছিল। তো খালামণি আবার দেখলাম যে জোহা এবং আমার ভাইয়ের জন্য দুইটা হচ্ছে গ্যাস বেলুন কিনেছে, একটা হচ্ছে লায়ন ছিল আর একটা সম্ভবত টাইগার। তো দুইজনই এটা পেয়ে তো মহা খুশি। আমি অবশ্য জোহাকে এ ধরনের খেলনা কিনে দিতে চাই না কেন, একবার আমাদের বাসায় ওইটা খেলার সময় ফ্যানে আটকে গিয়ে যখন বেলুনটা বাস্ট করলো, তখন দেখলাম যে কেমন যেন গ্যাসের মতো একটা গন্ধ করছে। তো এটা আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমাদের বাসায় তো সিলিন্ডার গ্যাস, তো এই ধরনের বেলুন থেকে যদি কোনো গ্যাস থেকেও থাকে তাহলে তো অনেক বড় দুর্ঘটনার চান্স থেকে যাবে। তো এই কারণে আমি ওকে কখনো কিনে দেই না, কিন্তু খালামণি যেহেতু কিনেই ফেলেছে, গাড়িতে ওঠার পরে দেখলাম যে নিয়ে আসছে। তো তখন আর কি করা, ওরা তো দুইজন পেয়ে খুব খুশি, যেহেতু আমি কিনে দেই না, সে তো এটা পেয়ে আরও বেশি মজা পেয়েছে যে আমি না করলাম, তারপরে সে গিফটটা সে পেয়ে গেছে। এদিকে তারা দুইজন বাইরে উঠানে খেলছে, তাদেরকে হাতে আঙ্গুলে একটু করে দড়িটা পেঁচিয়ে দিয়েছি, না হলে তো উড়ে চলে যাবে। আর যে ভয়টা করেছি ঠিক তাই হয়েছে, শেষ পর্যন্ত ওরা দুইজন কেউই এই বেলুন বাসায় নিয়ে আসতে পারেনি। আগে আমার ভাইয়েরটা চলে গেছে আকাশে, অনেক উঁচু একটা ডালের দিকে চলে গেছে, আর আমার মেয়েরটাও প্রথমে একটা গাছে আটকে ছিল, সেটা নিচু ছিল, সেখান থেকে কোনোভাবে ছাড়িয়ে আনা গেলেও পরে অনেক উঁচু একটা ডালে আটকে যায়, যেটা আমরা দেখতে পাওয়া সত্ত্বেও সেটা নামানোর মতো কোনো অবস্থা ছিল না, যে কারণে তারা কেউই আর এইটা সাথে করে বাসায় নিয়ে ফিরতে পারেনি। দুইজনেরই মন খুব খারাপ হয়ে গেছে। এই বেলুনগুলোর সমস্যা একটাই, বাচ্চারা সবসময় ওইভাবে নিজেদের কন্ট্রোলে রাখতে পারে না, একটু এদিক ওদিক হলেই হারিয়ে যায়। এদিকে আমার বোন আবার কাজিনদের সাথে একটু হাঁটতে বের হয়েছিল, খুব সুন্দর একটা বাড়ি আছে কাছাকাছি, বা একটা বড় পুকুর বাঁধানো ঘাট আছে, তো ওটা দেখতে ওরা গিয়েছিল বৃষ্টির পরে। আমার আর যেতে ভালো লাগেনি। এদিকে আমার কিছু মামা, তারপর হচ্ছে খালাতো ভাইরা সবাই মিলে আমরা উঠানে বসে গল্প করছিলাম। তো এই কারণে আর আমি যাইনি, ওরাই গিয়েছিল, তখন একটু ভিডিও করেছে। এই জায়গাটায় আমি এর আগেও একবার এসেছিলাম, এবং আমার নানু যখন মারা গিয়েছিল সেই মিলাদের সময় যখন গিয়েছি, তখন আমি এই বাড়িটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তাও অবশ্য বছরখানেক আগের কথা। আমার বোন আর অতটা ডিটেলস ভিডিও করেনি, অল্প একটু ভিডিও করে চলে আসছে, কারণ আমাদের রওনা হওয়ার জন্য খুব বেশি সময় হাতে ছিল না।
তো এই জন্য আর কি ওরা আশেপাশে একটু হাঁটাহাঁটি করে আবার ফেরত এসেছে। কারণ মামাও আবার বলল যে ওয়েদার আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, আমাদের আগে যাওয়াই ভালো। কিন্তু আমরা যখন আবার বাড়িতে আসলাম দেখলাম এত সুন্দর বাতাস ছেড়েছে, বৃষ্টিটা অবশ্য কমে গেছে, তখন বৃষ্টি ছিল না, কিন্তু এই ওয়েদারটা এত বেশি আমরা উপভোগ করেছি। ঠান্ডা বাতাস, তার সাথে মানে ওয়েদারটা হঠাৎ করে একটা বৃষ্টির পরে হয় না, বাতাসের সাথে কেমন যেন একটা শীতল ভাব চলে আসে, ধুলাবালি কমে যায়, গরমের সেই যে তীব্র তাপ সেই ভাবটা চলে যায়, সব কিছুর মিলিয়ে ওই সময়টা খুব বেশি আমরা ভালো কাটিয়েছিলাম। তো এই জন্য বাড়িতে বসে থাকতে আর একটুও মন চায়নি। সেই দুপুরবেলা যে জায়গাটা আমরা বসেছিলাম আবার চলে গেলাম সেই জায়গাটাতে। আর এখানে জোহা একটু দৌড়াদৌড়ি করলো বাতাসে, তো সে একদম পাগল, মনে হচ্ছে যেন উড়েই যাবে। সে বারবার এদিক থেকে ওদিক, একবার দৌড়ে যাচ্ছে একবার দৌড়ে আসছে। আর তার সাথে বাতাসে একটু একটু করে একটা একটা ছোট ছোট আম ঝরে পড়ছে। ওগুলো অবশ্য একটা আমও মানে পরিপক্ক হয়নি, কাঁচা আম হিসেবেও খাওয়ার মতো যোগ্য না, কিন্তু সে তো দেখে অবাক যে ঝড়ের মধ্যে আসলেই যে গাছের নিচে আম পড়ে আম কুড়ানো যায়, এই প্রথম এরকম একটা অভিজ্ঞতা জোহার হলো। তো এই জন্য জোহাকে আমি বলেছিলাম ঠিক আছে তুমি নাও, এগুলো যে খাওয়া যাবে না সেটাও তো আরও বোঝে না, তারপরও আম কুড়ানোর এই যে একটা মজা, এই স্মৃতিটা ওর থাকুক সেই চিন্তা করেই ওকে করতে দিয়েছি। আর এদিকে আমার ভাই তো সব সময় হচ্ছে বিভিন্ন মুভির হচ্ছে নায়কদের ফ্যান থাকে, তো ওরকম করেও পোজ দিচ্ছিল। আমরা আবার এটা নিয়ে অনেক মজা করছিলাম ওকে নিয়ে, যে তুই যেখানে সেখানে পোজ দেওয়া শুরু করে দিস। আমার ভাইকে দেখে তো আমার মেয়েও কপি করতে শুরু করেছে, এদিকে আমার বোন তো হাসতে হাসতে পাগল ওর ভাইয়ের অবস্থা দেখে। তো এই আর কি, সবাই মিলে এখানে বসে কিছুক্ষণ খুব সুন্দর একটা সময় কাটালাম। তো একদম ইচ্ছা করছিল না যে এখান থেকে উঠে যাই, যদিও বা একটু ভয় ভয়ও করছিল গাছের উপরের থেকে যদি কোনো বড় ডাল পড়ে, কারণ আমরা যেখানে বসেছি এই জায়গাটা অনেক উঁচু উঁচু গাছ, আম গাছ ছিল আর অন্যান্য গাছ ছিল। তো বাতাসের গতিটা এতই বেশি ছিল যে কোনো ডাল ভেঙে পড়া অস্বাভাবিক কিছুই না। কিন্তু ওই ভয়টাকে কাটিয়েও ওই যে একটা আরাম লাগছে সেই জিনিসটাকে আর মিস করতে ইচ্ছা করছিল না। তো সামনের মাঠটা অনেক খোলা ছিল, ভাবলাম যে একটু হেঁটে হেঁটে আসি আমার বোনের সাথে। কিছুক্ষণ পরে এত জোরে জোরে বজ্রপাত হতে শুরু করলো যে আমরা ভয় পেয়ে গেলাম। তখন আমার বোনকে বললাম থাক, বেড়াতে গিয়ে আবার হঠাৎ যদি মরেই যায় তার থেকে চল ফিরে যাই। তো আমার বোন তো এটা শুনে হাসতে হাসতে পাগল। তো আমার এই বোনটা আসলে এমনিতেই অনেক বেশি হাসি খুশিও, যে কোনো একটা ছোটোখাটো কথা বললেই হাসতে হাসতে গড়িয়ে পড়বে। তো এই কারণে এই ধরনের মানুষকে কিন্তু মজা দিতেও ভালো লাগে, একটা কথা বললে সে আনন্দ পাচ্ছে এটা দেখতে অন্যরকম ভালো লাগে। তা আমার মেয়ে, আমি আর আমার বোন একটু হেঁটে আসলাম, সামনে ছোট ছোট মাত্র কাশফুল হতে শুরু করেছে, আর কিছুদিন পরেই দেখা যাবে যে এগুলো হয়তো অনেক বেশি হয়ে যাবে। তো ছোট ছোট দেখে আমার মেয়ে বলল যে এটা এত ছোট এত সুন্দর, ওকে ছুঁয়ে দেখতে দিলাম, কিছু কিছু ওকে তুলেও দিয়েছিলাম। তারপর এখন আমরা ফিরে যাব বাসার দিকে আর কি রওনা হওয়ার জন্য। তখন জোহা কিছু আম কুড়িয়ে তার পকেটে ভরছে, বলছে আমি এগুলো বাসায় নিয়ে ভর্তা বানিয়ে খাবো। কিন্তু এটা যে সেটা সে কোনোভাবেই বুঝতে চাচ্ছে না, বারবার রাগ হয়ে যাচ্ছে যে কেন তুমি আমাকে নিতে দিচ্ছ না। তো এই জন্য আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে ঠিক আছে তুমি যেগুলো একটু বড় সেগুলো বেছে বেছে নাও, যদি একদম ছোট নাও সেটা তুমি আর খেতে পারবে না। তো এই কারণে তার তো পকেটে আটছে না, ছোট পকেট দুইটা দুইটা করে ভরার পর আর রাখা যাচ্ছে না। তখন তো সে খুব বিরক্ত যে কেন আমি নিতে পারছি না, আমি বাসায় গিয়ে এটা খাবো। তো কী আর করে, এই জন্য আমিও হাতে কয়েকটা নিয়ে নিলাম যে ঠিক আছে আমার কাছে দাও, আমি বাসায় গিয়ে না হয় দিব। কিন্তু এই দৌড়াদৌড়ি করতে করতে জোহার নতুন জুতাটা থেকে একটু পরে ওর পা কেটে যায়, মানে ছিলে যায় আর কি। এরপরই তো জোহা কান্নাকাটি শুরু করে যে আমি আর হাঁটতে পারছি না। তো ওভাবেই পা ছেলা নিয়ে চলে আসছি। আসার পরে দেখলাম যে আমার মামারা নানুর কবর জিয়ারত করে এখন রওনা হবে। আমরা অলরেডি বাসায় চলে আসছি আব্বু আম্মুকে রেখে, মামা আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেছে। বাসায় এসে জোহা তার ফ্যামিলি সেটটা বের করে দেখছে এবং তার বাবাকেও ফোন করে দেখালো যে দেখো পাপা তোমার মতো একটা পুতুল নিয়ে আসছি। তো এই আর কি, তার খালামণি আবার এগুলোর সাথে স্মৃতি রাখার জন্য তাকে ছবি তুলে দিল। আর গাড়িতে যখন উঠেছিলাম তখন খালামণি ফোন করে জানিয়েছিল যে আমি বলতে ভুলে গেছি তোমাদের গাড়ির পেছনে কিন্তু তোমাদের জন্য সাজবিন্নি দিয়ে দিয়েছি, মনে করে নামিয়ে নিও। আর তার সাথে আবার এই ছোট্ট একটা মাটির পুতুল, এটা জোহাকে গিফট করেছে, আমার বোনদেরও গিফট করেছে, মানে ছোট দুই বোন আরও আছে তাদেরকে। তো অনেক দিন পর মাটির পুতুল দেখলাম, এটাও গিফট করেছে। তো বাসায় এসে সব
খুলে দেখছিলাম যে খালামণি আবার কি কি দিয়ে দিল। তো এখানে হচ্ছে বিন্নি, তার সাথে 2 রকমের সাজ, বিন্নি, এগুলোকে একসাথে করে খেলে অনেক বেশি ভালো লাগে, কারণ বিন্নিটা তো নোনতা টাইপ আর এগুলো হচ্ছে মিষ্টি, আর তার সাথে আমার মেয়ের সেই কোরানো আম। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। খুব জলদি ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য একটি ব্লগে। আজকের ব্লগটি এখানে সমাপ্তি টানছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আজকের ব্লগে ভালো লাগলে প্লিজ আমাদের এই ব্লগটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না, তাহলে আমরা অনেক বেশি আনন্দিত হব। আর এই যে আমাদের সেই খইয়ের মতো যে বিন্নি ছোট্ট ছোট, এটা কি চিরা দিয়ে বানায় নাকি কী দিয়ে বানায় সেটা অবশ্য জানি না, খেতে খারাপ না, ছোট ছোট। তো দুইটা মিলিয়ে খেয়ে দেখেছিলাম, ভালোই লাগে। আমি অবশ্য খুব বেশি একটা খাই না, অল্পই খেয়েছিলাম।